মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এই কথাটা কিভাবে বললেন এটাও আমার কাছে একটা প্রশ্ন। এবং তিনি কোর্টে দাঁড়িয়েই বলছিলেন এসএসসি 2016 প্যানেল অলরেডি ডিসক্লোজড। তাই এসএসসি 2016 প্যানেলকে পুরো মাটির গর্তে প্রবেশ করিয়ে দিয়েছে। এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষকদের আইনের মাধ্যমে রাজ্য সরকার তাদের চাকরি নিশ্চিত করুক, সেটাকে আমরা ওয়েলকাম করব। আবার কেউ কেউ আমাদের চাকরিহারা বলছে এই আইনজীবীদের বিরুদ্ধে কথা বলছে। আরে বাবা, চাকরি চুরি করলো কে? পার্থ চ্যাটার্জি জেলে গেল কেন? সুবীরেশরা জেলে গেল কেন? শান্তিপ্রসাদরা কেন জেলে গেল? এই সব কথা। সুতরাং তাদেরকে ম্যানেজ করতে পারলেও আমার কণ্ঠ এখনও ম্যানেজ করতে পারেনি। আমরা ইতিমধ্যেই নবান্ন অভিযান কল করেছি, নতুন চাকরি প্রার্থী সহ এ রাজ্যে সমস্ত বঞ্চিত সবাইকে নিয়ে সেই ভয়ে কাঁপছে। একেবারেই এসএসসির আজকে পর বেশ অনেকগুলোই মামলা ছিল, কিন্তু যে বিষয়টা চোখে পড়ছে একেবারে কল্যাণ ব্যানার্জি সিনিয়র অ্যাডভোকেট তিনি একেবারে কোর্টে দাঁড়িয়ে সওয়াল করছেন যে শারীরিক প্রতিবন্ধী হলেও তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে। এটা নাকি সুপ্রিম কোর্টের অর্ডার। তার মনে পড়ে সেই অর্ডারটা মনে হয়েছে যে টেন্টেড হলেও প্রতিবন্ধী হলে তাকে বসতে দেওয়া যাবে। তিনি কিন্তু সিনিয়র অ্যাডভোকেট, কি বলবেন? মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এই কথাটা কিভাবে বললেন এটাও আমার কাছে একটা প্রশ্ন। এবং তিনি কোর্টে দাঁড়িয়েই বলছিলেন এসএসসি 2016 প্যানেল অলরেডি ডিসক্লোজড। তাই এসএসসি 2016 প্যানেলকে পুরো মাটির গর্তে প্রবেশ করিয়ে দিয়েছে। দেখা যাক, আমরা কোর্টের লড়াইয়ে আছি। সুতরাং সুপ্রিম কোর্ট কিন্তু 3রা এপ্রিলের যে রায় ছিল সেখানে বলেছিল যারা টেন্টেড তাদেরকে টার্মিনেট করতে হবে, বেতন ফেরত নিতে হবে 12% সুদসহ। আর বাকি যারা পড়ে রইলেন তাদের মধ্যে যারা ডিজেবল, শারীরিকভাবে বিভিন্নভাবে অসমর্থ, তাদেরকে এজ রিল্যাক্সেশন অ্যান্ড আদার কনসেশন। আর যারা নট স্পেসিফিকলি টেন্টেড তাদেরকে, যাদের বর্তমানে আনটেন্টেড বলছে সুপ্রিম কোর্ট, তাদেরকে কেবলমাত্র এজ রিল্যাক্সেশন দিয়ে একটা ফ্রেশ সিলেকশন করতে বলা হয়েছে। তারপরে যে পরীক্ষা নেওয়া হলো, বলা হয়েছিল এমএ ফাইল করেছিল রাজ্য সরকার 17ই এপ্রিল, যে রায়ে বলেছিল যে ফ্রেশ রিক্রুটমেন্ট অ্যাফোরশেড পোস্টের করতে বলেছিল। অর্থাৎ এসএসসি 2016 প্যানেল আলাদা, যদি নতুন চাকরি প্রার্থীদের পরীক্ষা হয় সেটা আলাদা, কিন্তু এরা ওপেন সিলেকশন করলো। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে এসএসসি 2016 প্যানেলে সেই যে ডিজেবল তাদেরকে এসএসসি আলাদা করে কি সুযোগ দিল? কিচ্ছু সুযোগ দেয়নি। কারণ এই যে 10 নম্বর নিয়ে এত জলঘোলা হচ্ছে, এই 10 নম্বর তো 2012-13 সালে যারা শিক্ষকতা পেয়েছে, যাদের বয়স আছে, তারাও পাচ্ছে, আরও অনেকে পাচ্ছে। সুতরাং মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সিনিয়র আইনজীবী, তিনি কিভাবে বললেন আমরা হতবাক হয়েছি। এবং মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশন শুনেছেন, সুপ্রিম কোর্টও বলেছে যারা অযোগ্য তাদেরকে বের করতে হবে, এই পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। এবং আমাদের সুপ্রিম কোর্ট এবং মহামান্য কলকাতা হাইকোর্টের প্রতি আবেদন, কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত হয়েছে। এই কোর্ট মনিটরিং সিবিআই তদন্তের একটা অংশে অযোগ্য চিহ্নিত যদি হয়, বাকি যে অংশটা তারা যোগ্য কেন চিহ্নিত হবে না? তাহলে কি সিবিআই তদন্ত সম্পূর্ণ হয়নি? তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কি চান? আমার এই বক্তব্য তিনি শুনলে বুঝতে পারবেন এই কথাটার মানে কি। আমরা যদি কোর্টে ফাইল করি যে সিবিআই তদন্ত সঠিকভাবে হয়নি, ভালো হবে সেটা। গোটা অভিজিৎ গাঙ্গুলির অভিযোগ কি সত্যি ছিল? দেখুন, মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তিনি একটা বড় মানুষ, অনেক বড় আইনজ্ঞ, প্রাক্তন বিচারপতি ছিলেন। তার কথার যদি গুরুত্ব না দেওয়া হয় বা গুরুত্ব না পায়, তাহলে আমার কথার গুরুত্ব পাবে? বুঝতেই পাচ্ছেন, তার কথাকে তো আমি কেন, আমার স্ত্রীও সমর্থন করে। এরকম বাংলার অনেক মানুষের সমর্থন করছে যারা খোঁজ খবর রাখে। কারণ কোর্ট মনিটরিং সিবিআই তদন্তে যদি, আমি আবারও বলছি যে একটা অংশ যদি অযোগ্য প্রমাণিত হয়, যাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না, তাহলে বাকিরা যোগ্য নয় কেন? তাহলে কি তদন্ত ঠিক হয়নি? তাহলে কি আমরা সিবিআইয়ের বিরুদ্ধে মামলা করব যে সিবিআই সঠিকভাবে তদন্ত করেনি? মাইলট, নতুন করে সিবিআই তদন্তের নির্দেশ দিন। কি হবে জানেন? যারা তৃণমূল কংগ্রেসের ভালো ভালো পদাধিকারী যারা জ্ঞান রাখে এই বিষয়ে, কল্যাণ ব্যানার্জি, যদি আপনারা মাননীয় কল্যাণ ব্যানার্জি তার বিবৃতি নেবেন, তাহলে বুঝতে পারবেন সেই মামলার কি ফলাফল হবে। আমরা চাই না, আমরা চাই রাজ্য সরকার যেন এসএসসি 2016 প্যানেলের প্রত্যেক যোগ্যের চাকরি নিশ্চিত করে। এই যে একটা পরীক্ষা নিয়েছে, এর মধ্যেই তারা চেষ্টা করলেই সম্ভব, অন্যথায় সংঘাত বাঁধবে। এটা পরিষ্কার জেনে রাখুন, লড়াই বাঁধবে।
গণতান্ত্রিকভাবে লড়াই বাঁধবে, আপনি যেভাবেই আমাকে আক্রমণ করুন না কেন। কিন্তু কল্যাণ ব্যানার্জি তো কোর্টে দাঁড়িয়ে বলছেন যে ওই যে আদার্স লেখা ছিল তার মধ্যেই তিনি সেই বিষয়টি ভেবে নিয়েছিলেন যে ফিজিক্যাল ডিসেবিলিটি থাকলেও দাগি হলেও পরীক্ষায় না না না, কোনো দাগি, কোনো চিহ্নিত দাগি, স্পেসিফিক্যালি টেন্টেড, তারা কেউই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আমার দুঃখ লাগবে যদি কোনো শারীরিকভাবে অসমর্থ যদি পরীক্ষায় বসে কোয়ালিফাই করেও যদি সে না সে যদি না যেতে পারে, আমার দুঃখ লাগবে, কিন্তু কিছু করার নেই। কারণ এই ধরনের অযোগ্যরা তৎকালীন 2016 সালে যোগ্য ওয়েটিংদের বুকে 80 মনের পাথর চাপা দিয়ে ব্যাকডোর দিকে টাকা দিয়ে নেতাদের খুশি করে পায়ে চুম্বন খেয়ে তারা চাকরি নিয়েছিল। সুতরাং তাদের জন্য আমার কষ্ট হতে পারে একদিকে, অন্যদিকে তাদের প্রতি আমার তীব্র অনাস্থা এবং তীব্র ক্ষোভ, কারণ তারা অ্যাকচুয়ালি গ্রাম বাংলার যে গ্রামীণ বিদ্যালয় শিক্ষাকে তারা ক্ষতি করেছে। দাদা, এই যে অতিরিক্ত 10 নম্বর অভিজ্ঞতা, সেটা প্রাইভেট যারা প্রাইভেট স্কুলে পড়াতো, কিন্ডার গার্ডেন বা অন্যান্য যে সকল প্রাইভেট স্কুল আছে, তারা কেন পাবে না? বা তাদের মধ্যে কিছু কিছু জন পেয়েছে, 2 জন আপাতত পাওয়া গেছে যে এরকম পেয়েছে, বাকিরা কেউ পায়নি। এই নিয়েও আজকে মামলা ছিল। না, মামলা তো হবেই। দেখুন, এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশন বা ফ্রেশ রিক্রুটমেন্ট, সেখানে কেন এসএসসি 2016 সাল ব্যতিরিকে অন্যদের এই 10 নম্বর দেয়া হবে, এটা তো আমার নয়, সকলের প্রশ্ন। এইবার কথা হচ্ছে এক্সিকিউটিভ বডি, যারা পলিসি মেকার, তারা যদি একটা ফ্রেম করে যে এই টিচিং এক্সপিরিয়েন্সদের 10 মার্কস দেওয়া হবে, সেটা যদি মহামান্য সুপ্রিম কোর্ট অ্যালাউ করে আইনের মাধ্যমে, সেটাকে ওয়েলকাম না করে আমি যেতে পারি না। সুতরাং আমার বক্তব্য পরিষ্কার, আমি এই দিকে যেতেই চাই না। এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষকদের আইনের মাধ্যমে রাজ্য সরকার তাদের চাকরি নিশ্চিত করুক, সেটাকে আমরা ওয়েলকাম করব। দাদা, একেবারে শেষ একটি প্রসঙ্গে যাব। সাদা ফতুয়া পরে একেবারে সুমন বিশ্বাস বিজেপি পার্টি অফিসের সামনে বক্তৃতা দিচ্ছে, তাহলে কি এবার বিজেপিতে যোগদান না বিজেপির নেতা হওয়ার চেষ্টা? বিজেপির নেতা হওয়ার চেষ্টা কি? এগুলো যারা বলে তাদের অতৃপ্ত আত্মা, তাদের মনে পরশ্রী কাতরতা রয়েছে। কারণ আমি সিপিএমের পার্টি অফিসেও বিবৃতি দিয়েছি, আমি কংগ্রেসের পার্টি অফিসেও বিবৃতি দিয়েছি, আমি বিজেপির পার্টি অফিসে এর আগেও গিয়েছিলাম। এখন যেদিকেই দাঁড়াবো বিজেপি পার্টি অফিস, চারিদিকেই তাদের যে মানে পতাকা, মানে যে সিম্বল, তা স্বাভাবিকভাবে মিডিয়া ধরেছে কোথায় কী ছিল আমি তো অত দেখিনি। এখন কেউ বলছে সাদা ফতোয়া, সাদা ফতোয়া আমার দাদুর দেওয়া, আমার ঠাকুরদার দেওয়া। আমার ঠাকুরদা আজন্ম সাদা পাজামা এবং ধুতি পরে গেছে, আমার শিক্ষকরা পরে গেছে, আমি আজকে পড়ছি না। এখন কেউ কেউ বলছে আশঙ্কায়। আমাকে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজনটা কিসে? কারণ রাজ্য সরকার আমাদেরই চাকরিহারাদের একটা অংশকে কাউকে ম্যানেজ করে ফেলতে পারলেও, যে দেখো এর বাইরে তোমরা স্লোগান দেবে না, রাজ্য সরকার হায় হায় বেশ চাকরি চুরি করলো কে। আবার কেউ আমাদের চাকরিহারা বলছে এই আইনজীবীদের বিরুদ্ধে কথা বলছে। আরে বাবা, চাকরি চুরি করলো কে? পার্থ চ্যাটার্জি জেলে গেল কেন? সুবীরেশরা জেলে কেন শান্তিপ্রসাদরা কেন জেলে গেল? এইসব কথা। সুতরাং তাদেরকে ম্যানেজ করতে পারলেও আমার কণ্ঠ এখনও ম্যানেজ করতে পারেনি। আমরা ইতিমধ্যেই নবান্ন অভিযান কল করেছি, নতুন চাকরি প্রার্থী সহ এ রাজ্যে সমস্ত বঞ্চিত সবাইকে নিয়ে। সেই ভয়ে কাঁপছে, আরও কাঁপছে। আমাকে তো বিজেপি বলছিল যে তো বিজেপির লোক, আগে বলছিল সিপিএমের লোক, তারপর বলছে কংগ্রেসের এমপি হবে, এখন দেখছি এই বাবা একটা সুযোগ পেয়েছি একটু চেপে ধরি, এ তো বিজেপির লোক। এত বলার কী আছে? আমার যেদিন মনে হবে আমি বিজেপিতে জয়েন করে নেবো, সেদিন কভারেজ করবেন। ফালতু কথা বলে লাভ আছে? আমি স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন, সেই সংগঠনের জনসভায় গিয়েছিলাম তাদের সভাপতির আমন্ত্রণে। রাজ্য সরকার ভোট ছাড়া কিছু বোঝে না, তাহলে তাদের যে মাইনরিটিস ভোট হাতছাড়া হয়ে যেতে পারে। কারণ যাই হোক, আমি তো এই রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি। সুতরাং তারা সেই ভয়ে আমাকে বিজেপি বলে দাগিয়ে দিয়ে একটা আমাকে বিব্রত করার চেষ্টা। আমি একদমই বিব্রত না। সুমন বিশ্বাসকে ভয় পাচ্ছে রাজ্য সরকার। ভয় যদি না পায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, চোর রাজ্য সরকার যদি ভয় না পায়, 18ই আগস্টে পুলিশি নির্যাতন কেন? পুলিশ মন্ত্রীর নাম কি ছিল? আমাকে সারা দিন ধরে বিনা কারণে অন্যায়ভাবে আমাকে ডিটেন করে রেখেছিল কেন? কি কারণে আমাদের সন্তোষ সুবলরা চলে গেছিল সেই প্রতিবাদ জানাতে, যোগ্য তালিকা পাওয়ার জন্য 1 সেপ্টেম্বর আপনারা দেখেছেন মেট্রো চ্যানেলে পুলিশ কিভাবে আমাকে ধস্তাধস্তি করেছে। কিসের ভয়ে?
এই রাজ্য সরকার আপনাকে বলে দিই, আমাকে আপনি যা খুশি বলতে পারেন, আমাকে বিজেপি বলতে পারেন, আমাকে সিপিএম বলতে পারেন, কংগ্রেস বলতে পারেন, আইএসএফ বলতে পারেন। আমি ওই নওশাদ সিদ্দিকী মাননীয় বিধায়ক এবং তার যে দাদা আব্বাস সিদ্দিকী, খুব পপুলার মানুষ, ভালো মানুষ, তার কাছে আমি দেখা করতে যাব খুব শীঘ্রই। আবার আমাকে না আইএসএফ বলে। সুতরাং আমাকে যা পারে তাই বলুক। এই যে এসএসসি চাকরি চুরির দুর্নীতি, এই শীতকালীন অধিবেশনে আমরা পার্লামেন্টে তুলব। আমরা যিনি দেশের এজি আছেন তার পারমিশন চাইতে যাব একজনের বিরুদ্ধে মামলা করার জন্য, কারণ তিনি হচ্ছে এই চাকরি চুরির নায়ক। এজির পারমিশন লাগে এমন কার বিরুদ্ধে মামলা করতে যাব আপনারা খুঁজে নেবেন, যার বিরুদ্ধে মামলা করতে গেলে আমাদের কেন্দ্রীয় সরকারের এজির পারমিশন নিতে হয়। সুতরাং দেখবেন রাজ্য সরকার এসএসসি 2016 প্যানেলের যোগ্যদের যদি চাকরি না ফেরান, একজন যোগ্য যদি বঞ্চিত হয়, দিদি আমি আপনাকে বলছি সংঘাত বাঁধবে, গণতান্ত্রিকভাবে লড়াই সংঘাত বাঁধবে। যত সামাজিক সংগঠন আছে, সে বিজেপি কি অচ্যুত? বিজেপি নির্বাচন কমিশনের একটা স্বীকৃত ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহৎ দল। বিজেপি যত যুব সংগঠন আছে, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এসইউসিআই যত আছে, প্রতিবাদীকামী মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন ধর্মীয় সংগঠন, বিভিন্ন মাইনরিটি সংগঠন, সবাইকে সংঘবদ্ধ করে আমরা সংঘবদ্ধ হচ্ছি বলেই সেই আপডেট ওই এসবিআইবির পক্ষ থেকে পেয়ে গেছে। সেই ভয়ে আমার মতো একটা সাধারণ মানুষ তাকে নিয়ে ফেসবুকে লিখছে, এই দেখো সাদা ফতোয়া। এত বলার কি আছে? আমাকে গুরুত্ব দেওয়ার কি আছে? আর এইসব যারা লিখছেন তারা আমার ছোট ভাই, কেউ দাদা, তাদের সম্মান জানিয়ে বলছি, তাদের বক্তব্যের আমার গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই, বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি সেদিনই বক্তব্য দেবো যেদিন তৃণমূল কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক, রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, হ্যাঁ, অনেকে ওনার সম্পর্কে অনেক কথা বলতে পারে, কিন্তু আমি দেখব যে কুণাল ঘোষ আমার সম্পর্কে কি বলে, আমি কি স্বার্থ সিদ্ধির চেষ্টা করেছি, আমার জীবনে কি দুর্নীতি আছে, আমি কোন অন্যায় কাজ করেছি, কোন দিন কোন অসত্য কাজ করেছি। তিনি যেদিন বিবৃতি দেবেন সেদিন খুলেআম তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিবৃতি দেব। তার আগে আমি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছি না, আমি দিচ্ছি রাজ্য সরকারের এই যে সংগঠিত দুর্নীতি, তার ফলে যে অসংখ্য মানুষের, অসংখ্য পরিবারের যে হাহাকার, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমি আজও লড়াই আছি। বিজেপি পার্টি অফিসে গিয়েছি, তারা যাতে আমাদের একটু আইনগতভাবে সাহায্য করে, পার্লামেন্টে এই বিষয়টা যাতে তোলে, এজির পারমিশন করাতে পারি, গিয়েছি। কংগ্রেসের কাছেও তো গিয়েছি, এআইসিসি সাধারণ সম্পাদক যিনি আছেন জনাব গোলাম আহমেদ মীর, তখন তো বলেনি সুমন বিশ্বাস কংগ্রেসে গেছে, পিয়ারলেস হোটেলে গিয়েছিলাম, কংগ্রেসের পার্টি অফিসে গিয়েছিলাম। এসব বাজে কথা, এসব কথা কেউ কান দেবে না। চাকরিহারা নতুন চাকরি প্রার্থী আপামর বাঙালি, আপনাদের বলবো হঠাৎ করে আপনারা বিশ্লেষণ করবেন, হঠাৎ করে কেন এমন কি ঘটনা ঘটলো আমার মতো একটা অখ্যাত মানুষকে নিয়ে গোটা তৃণমূল কংগ্রেসের এই ছোটোখাটো মাঝারি যে যারা পড়ে রইল, কেন পড়ে রইল তাদেরকে বলুন বাংলায় শিল্প নেই, বাংলায় কলকারখানা নেই, বাংলায় শ্রমিকের হাহাকার, বাংলায় মানুষের আর্তনাদ, চাকরি চুরির যন্ত্রণা, সেই চাকরি ফেরানো এবং চোর পার্থদের পার্টি থেকে বিতাড়িত করা, এই চোরেদের বিতাড়িত করে সংশোধিত তৃণমূল কংগ্রেস হয়ে পশ্চিমবাংলার শাসন করুক, কোনো অসুবিধা নাই। আমরাও ঢ্যাং করে যেমন 11 সালে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেছিলাম, ভোট দিয়েছিলাম সিপিএমের অপশাসনের থেকে মুক্তি পেতে, আবার না হয় আমরা পিছনে ছুটবো। এসব জানে না, এইসব ছোটোখাটো ছেলেরা জানে না। মাননীয় সাংসদ ছিলেন ডাক্তার রত্না দেনাক, অত্যন্ত ভালো মানুষ, আমি এখনও বলছি তিনি বিধায়ক, পান্ডুয়ার বিধায়ক, তার মতো ভালো মানুষ হয় না আমার জীবনে আমি দেখিনি। রাজনৈতিক অনেক নেতা আমি দেখেছি, তাদের সাথে আমাদের পারিবারিক যোগাযোগ আছে। যিনি চুঁচুড়ার বিধায়ক আছেন, তৃণমূল করতে পারে, যাই পারুক, আমাদের সাথে পারিবারিক সম্পর্ক আছে। আমাদের বিছানা খুঁজলে এখনও তৃণমূলের প্যাট পাওয়া যাবে, আমাদের বাড়ি খুঁজলে, আমাদের কানাচে কাছে খুলে আমার বাড়ি থেকে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা বিতরণ হতো। এসব বাজে কথা বলছে, এই ছোটো, আপনাদের আমি ক্ষমা করছি না, বলছি না, আমি বলছি আপনারা জানেন না, আপনারা জানেন না এইসব আজে বাজে কথা বলছেন। সবাইকে ধন্যবাদ জানাই। দুর্নীতির বিরুদ্ধে লড়াই থাকুন, দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারায় লড়াই থাকুন। এভাবে বাজে কথা বলে আমাকে বিব্রত করতে পারবেন না। আমার জন্মই হয়েছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য। আপনাদের এইসব কথায় বিচলিত হওয়ার কোনো অবকাশ আমার নেই।